চারিদিকে গভীর অরণ্য বেষ্টিত যে গ্রাম সেটি হচ্ছে হালচিটির তিন তিকরি কুচ আদিবাসী গ্রাম। সেখান থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। দিদি, এটা যে পড়ছেন এটা কি পোশাক বলে আপনাদের ভাষায়? এটা লেফেন লেপে কি যদি কয় আপা যা বিতি টং টং পাইবেন ওই জন্য কইতাছে ও কেরাবেন শিখাই দিছেন। কে রে? ধ্রুব, তোমার নাম ধ্রুব বাবা? খুব খুশি হয়েছে। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি আজ নতুন এক ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। এটি হচ্ছে শেরপুর জেলার জেনাইগাতি উপজেলার কাংসা ইউনিয়নের হালচিটি কুচপাড়া থেকে। আর এখানে বেশ কয়েকটি কুচ বাড়ি রয়েছে, একটি গ্রাম যেখানে দর্শক আপনারা না আসলে বুঝবেন না। এখানে চতুর্দিকে পাহাড়, আর উত্তর পাশে রয়েছে ভারতের মেঘালয় বর্ডার, আর পশ্চিমেও পাহাড়, পূর্বেও পাহাড়, দক্ষিণেও পাহাড়। মাঝখানে যে গ্রামটি সেটি হচ্ছে হালচিটি গ্রাম। এই হালচিটি গ্রামের দর্শক মোটামুটি সবাই কোচ পরিবার, কোচ সম্প্রদায়ের লোকজন বসবাস করে। এখানে দুইটি পরিবার মুসলিম রয়েছে, একটা অভাবনীয় বিষয়, এটা না দেখলেই নয়। আজ এই মুসলিম এবং কোচদের মধ্যকার যে মেলবন্ধন সেই সম্পর্কে এই আজকের এই ভিডিও। অবশ্যই ভিডিওটি ভালো লাগবে। যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে বলবেন না। সেই সাথে আজকে এই ভিডিওর সাথে থাকুন, পুরো ভিডিওটি স্কিপ না করে দেখুন। প্রিয় দর্শক, খবর পাই না খড়ি কি এগুলা বিক্রি করবেন মাসি? রান্না করার জন্য? এগুলা খড়ি কোথেকে আনছেন মাসি? বাগান কাছে আমার বাগান। এখানে বাগান কাটছে? বাগান কাছে প্রিয় দর্শক, আমরা আজ এসেছি শেরপুর জেলার জেনাইগাতি উপজেলার কাংসা ইউনিয়নের সীমান্তের কুল ঘেঁষা যে গ্রামটি সেটি হচ্ছে হালচিটি গ্রাম। এই হালচিটি গ্রামের কুচ আদিবাসী পল্লী, আর কুচ আদিবাসী পল্লীরা তারা একদম বর্ডারের কাছে। এখানে সামনে বর্ডার দেখছিলেন, 500 গজের মধ্যে ভারত আর মেঘালয় বর্ডার। আর এই বর্ডারের কাছে দর্শক ওরা বুড়ো আবাদ করেছে। একটি নদী আছে, এই নদীটিকে বাঁধ দিয়ে বাঁধ নির্মাণ করে তারা বোরো চাষ করেছে, বোরো ধানের আবাদ করেছে। এই তো সেই আবাদের যে ক্ষেতগুলো, তারা এখানে চতুর্পাশে পাহাড়। আমি বলছিলাম আগে এই গ্রামটি একটা আধুনিক গ্রাম, যে গ্রামের চতুর্পাশে পাহাড়, মাঝখানে এখানে না আসলে বুঝবেন না দর্শক এটা কি পরিমাণ একটা পাহাড়, চতুর্দিকে পাহাড়। এখানে আসলে বুঝতে পারবেন এখানে একটা গ্রাম, এখানে একটা গ্রাম, একটা রাজ্য, একটা রাষ্ট্রের মতো। প্রিয় দর্শক, আপনি যদি মনে করেন, আর যদি এই গ্রামে না আসেন বাহির থেকে, যেমন গজনি থেকে রুট চলে গেছে রাংটে পর্যন্ত, সেখান পর্যন্ত গেলে আপনি বুঝবেন না এখানে একটা গ্রাম আছে। এখানে একটা বিশাল বড় একটা গ্রাম, যে গ্রামে বসবাস করে কুচ আদিবাসীরা। আর কুচ আদিবাসীরা এই সীমান্তের বর্ডারের সংলগ্ন এখানে তারা বুড়ো চাষাবাদ করে। তো দেখুন প্রিয় দর্শক, সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে আমি দেখাচ্ছি আপনাদের। অসহায় নিঃস্ব গরিব কৃষিকাজ, দিনমজুরি এবং ধান চাষ করে জীবিকা অর্জন করে জীবন জীবিকা চালায় এই তিন তিকরি কোচ আদিবাসী সম্প্রদায়ের লোকজন। প্রিয় দর্শক, মাটির দালানঘর, এখানে 29টি কোচ আদিবাসী পরিবারের পাশাপাশি 2টি মুসলিম পরিবারও বসবাস করে। কি নাম তোমার? নাম জানি না আমি কবার স্বস্তিকা। আবার স্বস্তিকা, ভাত খাইতেছ? নাং বিতিং টং 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 টপে নান বা টং তো পেনাং নানটা বিতিং টং টা আবার না না আপনার নাতিন না? তাতা লাহা নাও, তাতা লাহা ই টাং তাতা লাহা কে বরাবর তাতা বা দিদির বাড়ি এটা না? আপনার কয় ছেলে মেয়ে? ছেলে বড়, 2 মেয়ে। আপনারা কিভাবে চলেন দিদি? আপনাদের জমি জমা আছে? আঙ্গ জায়গা জমি নাই, কিভাবে চলেন আমরা আপনারা? এই যে কষ্ট করি চলি। আপনারা কি তিন টিকরি সম্প্রদায়ের? হ্যাঁ হ্যাঁ, আমরা 3 টিকিরি কুশ। তিন টিকরি সম্প্রদায়ের আপনারা না? আপনারা যে মানে চলাফেরা করেন জমি ছাড়া, অন্যের জমিতে কাজ কাম করে চলে, এইভাবে আপনাদের সংসার চলে বর্ডারে? এইভাবে তো চলছে কষ্ট। এমনি সরকারি সাহায্য সহযোগিতা কি কখনো পান আপনারা? না, আমরা কোনোদিনও পাই না। এগুলো পান না? না কোনো সাহায্য না।
এইভাবে তাহলে অন্যের জমিতে মজুরি করে আপনাদের জীবনযাপন 3 চলে। হাজিরা কামলা দিই 500 টাকা 600 টাকা বাজারে দাম দিই আর যখন কাজ না থাকে তখন কিভাবে চলেন? মানে ওই জাঙ্গো গেন্ডা বাবু রাস মিস্ত্রি করে এতে ও রাজমিস্ত্রি করে না দাদা? আচ্ছা। নিয়ে আইন না পাতা বাতা তিন টিকরি কোচ সম্প্রদায় কোচ জাতিগোষ্ঠীর একটি প্রাচীনতম শাখা, যাদের ইতিহাস, সংস্কৃতি, জীবনধারা মূলত উত্তরবঙ্গ, আসাম ও বর্তমান বাংলাদেশের সীমান্তবর্তী অঞ্চলকে ঘিরে গড়ে উঠেছে। প্রিয় দর্শক, এখানে নেত্রকোনা, ময়মনসিংহ জেলার শেরপুরের ঝিনাইগাতি কারু পাহাড়। রুমান, তাহলে এই হালচিটি কুচপাড়ার মধ্যে আপনারা এখানে দুইটা মুসলিম পরিবার, জি আর মুসলিম পরিবার না এখানে? জি না ও, তাহলে আপনারা কিভাবে চলেন? জি কৃষি কাজ করে কৃষি কাজ করে বাচ্চার বাবা? জি ও, এখানে তাহলে কয়টা কুচ পরিবার আছে আপনাদের জানা মতে? কুচপাড়া মেলাটি আছে তাহলে মানে মুসলমান পরিবার আপনারা দুইটাই, জি আপনার একটা ওই পাশে একটা আছে? জি অনেক ধন্যবাদ। তিন টিকরি শব্দটি মূলত স্থানীয় কথ্য ভাষা থেকে এসেছে। ধারণা করা হয় তিং মানে তিন, আর টিকরি বলতে চূড়া, উচ্চ চিহ্ন, টিলা বা তিনটি বংশ হিসাবে চিহ্নকে কেন্দ্র করে করা হয়। বাংলাদেশের উত্তরবঙ্গ, দিনাজপুর, লালমনিরহাট এবং কুড়িগ্রাম জেলার উত্তরাংশে সীমান্তবর্তী পাহাড়ি এলাকা কুচ এবং তিন টিকরিদের অবস্থান। প্রিয় দর্শক, এই কুচদের প্রধান পেশা হচ্ছে তারা দারিদ্র সীমার নিচে বসবাস করে। তারা অত্যন্ত গরিব বিধায় তারা অন্যের জমিতে পুরুষ এবং মহিলা উভয়ই ধান চাষের বিভিন্ন কাজকর্ম করে থাকে। বিশেষ করে খেতে ধান রোপণ, চারা রোপণ থেকে শুরু করে বিভিন্ন ধরনের কাজকর্ম করে থাকে। প্রিয় দর্শক, ধান কাটা, ধান লাগানো, ধান রোপণ সমস্ত কাজই তারা করে থাকে। অন্যের জমিতে মজুরি হিসাবে কাজ করে তাদের সমাজ, সংসার এবং পরিবার পরিজনের ভরণ পোষণে কাজ করে থাকে। প্রিয় দর্শক, এই জন্যই তারা এতটা পরিশ্রমী এবং পাহাড়ের ভিতর তাদের বাড়িঘর বিদায় বিভিন্ন পশু পাখি থেকে শুরু করে শুধু বিভিন্ন মাটির ঘর হলেই হবে না দর্শক, এই তো তাদের নান্দনিক ভাবে বাড়ির একটা গেট তৈরি করেছে, দেখেন ফুল ফল দিয়ে, এক অসাধারণ বাড়িঘরের নমুনা। দর্শক, সেই লক্ষ্যে আজ দেখাবো এই হালচিটির হাল অবস্থা, তাদের কোচ সম্প্রদায়ের বাড়িঘরের জীবনযাত্রার যে কিছু মান রয়েছে সেইগুলো আমি তুলে ধরবো আজকে এই ভিডিওতে। প্রিয় দর্শক, এগুলো কি করবেন দিদি? ঝাড়ু বানাবেন? ও, পাহাড় সমৃদ্ধ যে গ্রামটি সেটি হচ্ছে হালচিটির গ্রাম, যেটি কাংশা ইউনিয়নের। এই গ্রামটি কোচপল্লী থেকে আমি আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। তবে সেই সাথে এই পুরো ভিডিওটি স্কিপ না করে দেখার জন্য স্বনিবেদন অনুরোধ জানাচ্ছি। দেশ এবং দেশের বাইরে থেকে যারা অবস্থান করছেন আজকে আমার ভিডিও দেখছেন, অবশ্যই ভিডিওটি স্বাগত জানাচ্ছি। সেই সাথে ভিডিওটি পুরোটা স্কিপ না করে দেখুন। তো দর্শক, আমরা দুইজন আজকে যাচ্ছি, মুকুল ভাই আমার সামনে আছে। আজকে এই বর্ডার থেকে এই হালচিটির গহীন অরণ্যময় বেষ্টিত যে গ্রাম, এই গ্রামটি হয়ে আমরা বর্ডারে যাবতীয় সিন সিনারি আজকের এই ভিডিওতে সন্নিবেশ করব, আর সেই সাথে দেখাবো আজকের এই ভিডিও আলোকে এই গ্রামের হালচিত্র এবং হালচিটির হালচিত্র। প্রিয় দর্শক, কুচদের রয়েছে নিজস্ব ভাষা, সংস্কৃতি এবং তাদের কুচদের ভাষা নাম হচ্ছে কচকরণ। তাদের চাইনিজ ভাষা থেকে এই ভাষাগুলো নেওয়া, যার জন্য তিন টিকরি কুচ আদিবাসী সম্প্রদায় একটি প্রাচীনতম শাখার নাম, যারা বিবর্তিত ধর্মকে সনাতনী ধর্মের সাথে তারা সকল উৎসব পালন করে তাদের নিজেদেরকে সেই সনাতনী ধর্মের ধারক বাহক হিসাবে নিজেদেরকে পরিচয় দিয়ে থাকে। আর তার এতটাই শৌখিন। প্রিয় দর্শক, জাতিতে তারা সনাতনী ধর্মের এবং তাদের যে প্রধান শাখা হচ্ছে তিন টিকরি, আর তিন টিকরি হচ্ছে কোচদের মধ্যে সর্বশ্রেষ্ঠ এবং সবচেয়ে ভালো জাতের কোচ সম্প্রদায় যারা ছিল। তাদের কোচ আদি নিবাস আসাম থেকে এই বাংলাদেশে এসেছে। আর সেই আসামের কোচ জাতি সম্প্রদায় প্রায় 2 থেকে 250 বছর বাংলাদেশের এই ভূখণ্ডে বসবাস করে আসছে। তাদের একটা বিভিন্ন জাতের ঐতিহ্যগত যে টং আন্দোলন ছিল, টং আন্দোলনেও তারা নেতৃত্ব দিয়েছিল হাজংদের পাশাপাশি। সেই আন্দোলনের নেতৃত্ব দানকারী এই আদিবাসী কোচ, বানাই, মারগান সহ সকল ধরনের কোচ সম্প্রদায় তাদের এই যাত্রাগুলো এবং অভিযাত্রাগুলোকে
সাফল্যমণ্ডিত করেছিল প্রিয় দর্শক। না যে কত আপনার বাপ দাদারা তো এখানেই বসবাস করতেন, জি। তাই না? এই বাড়িতেই, এই বাড়িতে। এই মাটির দালান ঘরে ছিল, তাই না? তো দাদা বলছিলেন এই বাড়িতে কত বছর যাবৎ বসবাস করতেছে তারা ঠিক বলতে পারছেন না, তবে অতি প্রাচীন অর্বাচীন থেকে তাদের এই মাটির দালান ঘরে বসবাস। নান্দনিকভাবে এই মাটির দালান ঘরগুলো তাদের প্রত্যেকটা দালান ঘর যেন একটা আভিজাত্যের পরিচয় বহন করে দর্শক। খুবই আকর্ষণীয় হবে। তো মাঝে মাঝে অনেকেই টিন দিয়ে বা ইটের বিল্ডিং করেও তারা ঘর সাজিয়েছে প্রিয় দর্শক। দাদারা কি তিন টিকরি কুস? 3 টিকি। এখানে আপনারা তিন টিকরি এই ঝিনাইগাতিতে কতগুলো পরিবার আছেন আপনারা? এটা সঠিক আমি বলতে পারবো না, তবে দিকে দাধরা থেকে শুরু করে এই পর্যন্ত এই তিন বাংলা টিকরি কথা কুস বলতে কি দাদা আপনারা হিন্দু ধর্মের সকল কিছুই পালন করেন? জি, পূজা পার্বণ যা আছে সবই সব পালন বলতে করেন? সনাতন সনাতন ধর্মের যা আছে তাই তো পালন করেন, তাছাড়া বাইরে কোনো কিছু করেন না তো আপনারা? না, এটা হচ্ছে কি আপনার তিন টিকরি বলছে একটা জাতিগোষ্ঠী। জাতিগোষ্ঠী। আপনার যে মানে সনাতন ধর্মের মধ্যে বা কুচদের মধ্যে আপনারা মানে আমার জানা মতে একটা সর্বশ্রেষ্ঠ জাতি আপনার হ্যাঁ, তিন টিকরি 3 না? টিকি। এখানে আপনারা 29টা পরিবার এই হালচিটিতে। জি। এখানে তো আপনার চতুর্দিকে পাহাড়, আপনারা কিভাবে চলেন? আপনাদের জীবন জীবিকা কিভাবে আমার চালান? জীবিকা দিনমজুর, কিছু কৃষি আবাদ। কৃষি আবাদ আছে আপনাদের। এইভাবে কি আপনাদের সরকারিভাবে কোনো সাহায্য সহযোগিতা পান? ওইরকম না, আর আমরা আসলে ওই যে বেশিরভাগ খাজমইতে বসবাস করি, আর এই যে হাতির দ্বারা ক্ষতিগ্রস্ত হলে এগুলা কিছু দেয় না। এগুলো সরকার কোনো কিছু দেয় না? না। এমনি কোনো রিলিফ রিলিফ বলতে ওই যে ইউনিয়ন পরিষদ থেকে যেগুলি টুকটাক পান? টুকটাক, হ্যাঁ। এইভাবে তো আপনাদের অভাবের সংসার। এমনি অভাবেই কষ্ট নিজের করতে কর্ম করে খাইতে হয়, জি। মজুরি করেন, মজুরি। নিজের জমি জমা যা আছে অল্প আবাদ করলে অল্প, ওটা হ্যাঁ। মানে গ্যারান্টি নাই, Guarantee যে কোনো নাই। সময় বন্য হাতি খেয়ে ফেলতে পারে, ঠিক না দাদা? জি। অনেক ধন্যবাদ দাদা। তারা এখানে মিলেমিশে বসবাস করে, কুশ এবং মুসলমান। এখানে 2টি মুসলিম পরিবার রয়েছে। এই 29টি কুশ আদিবাসী পরিবারের সাথে তারা 2টি মুসলমান পরিবার মিলেমিশে এখানে বসবাস করে একাকার হয়ে তাদের সাথে তাদের খুবই ভালো মিলবন্ধন এবং সেতুবন্ধন হিসাবে তারা এখানে বসবাস করে থাকে প্রিয় দর্শক। তো এই তো তাদের মূর্তিগুলা এইভাবে দর্শক সাজানো রয়েছে। এখানে মা মনসার মূর্তিও রয়েছে প্রিয় দর্শক। তো এইভাবেই তাদের এই পূজা অর্চনাগুলো এই গ্রামে ঠিক এইভাবে করে থাকে প্রিয় দর্শক। তো 29টি পরিবারের যে মন্দির, এই মন্দিরটি দেখানোর জন্য প্রিয় দর্শক আমরা চলে আসছি। তো দেখুন সেই মন্দিরটির মধ্যে কালীর মূর্তি রয়েছে, বিভিন্ন ধরনের দেবদেবীর মূর্তি এখানে স্থাপন করা হয়েছে প্রিয় দর্শক। এই মূর্তিগুলো ঠিক এইভাবে স্থাপন করা হয়ে থাকে দর্শক। হিন্দু ধর্মের সকল পূজা অর্চনাই প্রিয় দর্শক তারা কিন্তু করে থাকেন। আর এটা করার জন্য তাদের এই গ্রামের মধ্যে 29টি পরিবারের মধ্যে এটাই তাদের মানে মেন যে পূজা অর্চনার বিষয় তারা এখানে পালন করে থাকে প্রিয় দর্শক। পরিবারের ছেলে মেয়েদের লেখাপড়ার জন্য তাদের রয়েছে একটি এখানে প্রাথমিক বিদ্যালয়। এই বিদ্যালয়টি এখানে একটা এনজিও কর্তৃক, শোনে এনজিও কর্তৃক এই বিদ্যালয়টি স্থাপন করা হয়েছে। এখানে বিদ্যালয় রয়েছে, এখানে ধর্মীয় উপাসনা করার জন্য মন্দির রয়েছে। আর এখানকার যে পরিবারগুলো ঠিক কষ্টের মধ্যে বসবাস করলেও তাদের নিজস্ব সুখ শান্তি বলে একটু কথা আছে। সেই কথাগুলো হচ্ছে তারা মিলেমিশে একত্রে বসবাস করার যে নির্মিত তাদের যে বসবাস করার যে একটা রীতিনীতি তারা এখানে মেস করে থাকে প্রিয় দর্শক। কুশ এবং সনাতন ধর্মের যত ধর্মাবলম্বী আছেন তারা আমার জানা মতে যতগুলো পূজা করেন তার মধ্যে প্রকৃতি পূজা অন্যতম, যেখানে বিশাল বটবৃক্ষ, বিশাল বৃক্ষের নিচে তাদের মন্দির বানিয়ে থাকে। আর সেখানে তাদের পূজা অর্চনা করার জন্য তাদের যেমন ধর্মীয় বিশ্বাস থেকেই তারা নিয়ে থাকে প্রিয় দর্শক। শুধু তাই নয়, এই বিশ্বাসগুলো তাদের ধর্মীয় অনুভূতির এক বিশেষ ভূমিকা পালন করে থাকে। ঠিক সেই লক্ষ্যে আজ আমরা বিভিন্ন এলাকায় ঘুরে দেখিয়েছি, প্রত্যেকটা মন্দির রয়েছে যেখানে মন্দিরগুলো বিশাল বটবৃক্ষের নিচে স্থাপন করা হয়ে থাকে প্রিয় দর্শক। এই বটবৃক্ষগুলো তাদের বিশ্বাসে প্রকৃতি পূজা, বিশেষ করে 33 কোটি দেবতা
নাম শুনেছেন অবশ্যই। 33 কোটি দেবতার পূজা অর্চনা তারা খুঁজতে খুঁজতে বিবর্তনের যুগে চলে এসেছে প্রিয় দর্শক। আমি ঠিক জানি না মুকুল ভাই জানে কিনা, বিশাল বড় বট বৃক্ষের নিচে তাদের মন্দিরগুলো স্থাপন করা হয়ে থাকে। কি জন্য, কেন, এটার উত্তর একমাত্র আমার মনে হয় যে মুকুল ভাই দিতে পারবে। তার এই ব্যাপারে মানে বিশেষ সম্যক ধারণা আছে। তো মুকুল ভাইকে আমি জিজ্ঞাসা করব যে আসলে এই বট বৃক্ষের নিচে কেন এই ধরনের মন্দিরগুলো স্থাপন করা হয়ে থাকে। ভাই অ্যাকচুয়াল কোচেরা তো প্রকৃতি পূজারই ছিল। হ্যাঁ। মূলত কোচেদের ধর্ম তো হিন্দু ধর্ম ছিল না। ছিল না। তাদের ধর্মটা মানে এখন বর্তমানে যে হিন্দু ধর্ম এটা বিবর্তিত, কিন্তু হিন্দু ধর্ম তারা পালন করে ঠিক আছে, তবুও তাদের যে পূজা অর্চনা রয়েছে এবং তাদের যে সাংস্কৃতিক যে অনুষ্ঠানগুলো রয়েছে সেখানে কিন্তু তাদের যে ওই যে পূর্বের যে সংস্কৃতি ঐতিহ্য হ্যাঁ, সেটা কিন্তু এখনো তারা ধরে রাখছে এবং তারা কিছু কিছু উৎসব এখনো ওই আপনার আগেরই সেগুলো কিন্তু করে, হ্যাঁ, মানে পুরোপুরি সেটা বাদ হয়ে যায়নি। তো যেহেতু তাদের জীবনযাত্রা প্রকৃতি নির্ভর, ফলত তারা মানে এরকম প্রাচীন বটবৃক্ষের বটবৃক্ষের নিচে, এবং আপনি দেখবেন যতগুলো কোচ মন্দির আপনি দেখেছেন, যতগুলো কোচপাড়ায় আপনি গেছেন, প্রত্যেকটা কোচপাড়ায় আপনি ঢোকার পর দেখবেন যে মন্দিরটার পাশে অন্ততপক্ষে বড় 2-4টে বটবৃক্ষ না রয়েছে। থাকলেও তারা রোপণ করে কিনা মানে আমার মনে হয় তারা এই জায়গাটাকে এভাবেই চুজ করে গ্রামের করে নেয়। ভেতরে, হ্যাঁ। মানে এভাবে তারা চুজ করে নেয় যে এইখানে সুন্দর একটা নিরিবিলি বটবৃক্ষ রয়েছে, সুন্দর একটা পরিবেশ রয়েছে, তো এইটা মন্দিরের জন্য উপযুক্ত, মানে এভাবে তারা মন্দিরকে নির্বাচন করে, বুঝছেন? এবং বিশ্বাসী হয়ে থাকে। পিকনিক কোচদের তাদের নিজস্ব ভাষা কচকরণ থাকলেও তাদের বিবাহ শাদীতে তাদের কোনো রেজিস্ট্রেশন এখন পর্যন্ত হয়নি। তারা তাদের বাকি হিন্দুদের মতোই বিবর্তিত ধর্মগুলোকে তারা পালন করে থাকে, যেমন 12 মাসে 13 পার্বণ বা পূজা। কুসরা এক সময় মূলত তারা প্রকৃতি পূজা করতো, আর প্রকৃতি পূজার আদলেই তারা হিন্দু ধর্মের যাবতীয় ধর্ম চার্চ এবং ধর্ম আচরণ অনুষ্ঠান পালন করে থাকে প্রিয় দর্শক। খুবই নান্দনিকভাবে তৈরি করছে তারা এই মাটির তৈরি। শেষ বাড়িতে একটা চোখে পড়লো, নান্দনিকভাবে তৈরি করছে মাটির দালানের যে ঘরগুলো প্রিয় দর্শক। তিনটিক্রি কুশ সম্প্রদায়ের নারী পুরুষ উভয়ই পরিশ্রমী হয়ে থাকে এবং শান্ত এবং ভদ্র স্বভাবের হয়ে থাকে। তারা নারী পুরুষ একই সাথে অন্যের জমিতে দিনমজুর হিসেবে কাজকর্ম করে তাদের সংসার চালিয়ে থাকে প্রিয় দর্শক। তো দর্শক, এই কুচপাড়া পল্লীটা একটা টিলার মধ্যে, একটা বিশাল পাহাড়ের উপর তাদের বাড়িঘর। এই পাহাড়ের উপর বাড়িঘরগুলো তাদের এভাবে নান্দনিকতার পরিচয় বহন করে। আধুনিক সভ্যতার যুগে কুশ আদিবাসী সম্প্রদায় তিনটিক্রি বিদায় তারা এখনো আদিম যুগের মতো মাটির দালান করে বসবাস করে আসছে প্রিয় দর্শক। শুধু তাই নয়, তারা পরিশ্রমী এবং ক্লান্ত এবং শান্ত স্বভাবের হয়ে থাকে। বেশিরভাগ কুশ নারী পুরুষ তার শান্ত স্বভাবের অল্পতেই তুষ্ট থাকে প্রিয় দর্শক। তারা নানা প্রতিকূল পরিবেশের সাথে খাপ খাইয়ে চলার মতো তাদের দুঃসাহসও রয়েছে প্রিয় দর্শক। আধুনিক যুগেও মাটির দালানঘর যেন তাদের কাছে পরিষ্কার পরিচ্ছন্নতা একটা বেহেশতের মতো। তারা খুবই সুখ শান্তিতে বসবাস করে। বেটির বাড়ি থাকেন? হ্যাঁ। আপনার বাড়ি কোনটা তাহলে? আমার ঠিকানা নাই। ঠিকানা নাই? ওই যে দুইটা পলা আর একটা গিন্দি আছে না, ওরা মরে গেছে গা। গেন্দিটা মরে গেছে? হ্যাঁ, গিন্দি আছে, ওটা দুই গেন্দা, আবার এইটাও গিন্দি, ও, আবার এই যে মাজার গেন্দা বাড়ি এরকম ভিন্ন মানুষ নাই। কারে ভগবান দিরা আমার পলাই। ও, তার মেয়ের বাড়িতে থাকেন? হ্যাঁ, মেয়ের বাড়িতে থাকেন মেয়ের না? বাড়িতে হ্যাঁ, থাকেন। আচ্ছা মেয়ের খান, বাড়ি। আপনি খান, আমরা যাচ্ছি। হ্যাঁ, খান, খাওয়া দাওয়া করেন, সমস্যা নাই। ঘর হলেও তাদের বাড়ি ঘরগুলো খুবই পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পছন্দ করেন। খুবই ভালোভাবে তারা পরিষ্কার পরিচ্ছন্নতা, যেমন ইসলাম ধর্মে রয়েছে ইমানের অঙ্গ, ঠিক তারাও ঠিক পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে সদা সর্বদাই ভালোবাসেন। এবং তাদের প্রিয় দর্শক, তাদের বাড়িঘরগুলো প্রতিটা বাড়িঘরে যেন পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে এবং রাখতে ভালোবাসে। তারা খুবই নিট অ্যান্ড ক্লিন। দেখছিলেন, এরকম বাড়িঘর যেন তাদের নান্দনিকতার একটা বিশেষ পরিচয় বহন করে প্রিয় দর্শক। তারা যেভাবে বসবাস করে তাদের ঘরের এখানে ছবিগুলো দেখলে বুঝতে পারবেন, তাদের কৃষ্ণের ছবি, রাধা কৃষ্ণের ছবিগুলো ঝোলানো থাকে তাদের ঘরের দেওয়ালগুলোতে। তারা ঠিক পরিপাটি, নান্দনিকভাবে পরিপাটি হিসেবে বসবাস করতে
অভ্যস্ত। প্রিয় দর্শক, তারা এতটাই নান্দনিক যে তার প্রতিটা বাড়ি ঘরের অবস্থা দেখলেই বোঝা যাবে তারা এতটাই শৌখিনতার সাথে বসবাস করে। প্রিয় দর্শক, মাটির দালান ঘর যদিও তাদের প্রতিটা ঘর যেন লেপনের মাধ্যমে খুব সুন্দর করে পরিপাটি করে রাখাই যেন তাদের একমাত্র কর্মযোগ্য হয়ে যায়। তারা বসবাস করে বাসযোগ্য করে তোলার মতোই একরকম সুখে শান্তিতে বসবাস করার খুব ভালো মানের নির্মিত ঘর তাদের মাঝে রয়েছে। প্রিয় দর্শক, এটা একটা মন্দির দেখছিলেন, ছোটখাটো মন্দির এই গ্রামের ভিতর। বেশ কিছু মূর্তিও আমার চোখে পড়ল দর্শক। দিদি, এটা যে পরছেন এটা কি পোশাক বলে আপনাদের ভাষায়? এটা লেফেন। লেপেন? হ্যাঁ। ও, আর আগে নিজেই বানায় পিনছে, আর এখন কিনা। এখন বানান না? হ্যাঁ, সুতা নাই, হাতার নাই, ও, হাতার অনেক লাগে। এটা কতদিন পরা যায়? এটা কেনাটা বেশি দিন পরা যায় না। 3 মাস 4 মাস যাই, 6 মাসও যাই। ও, আগে তো নিজে হাতে বানাইতেন? হ্যাঁ, নিজে বানায় পিনছি। ও, আপনার বয়স কত হয়েছে এখন? ও 120 হয়েছে ভাই। 100 বেশি হয়েছে? ও, 100-র বেশি হয়েছে দিদির বয়স। হবো গাই তো কম করা করে বেড়াই। ও, তারপরে বেঁচে থাকেন, দোয়া করি আপনার জন্য। তে ওনারা ও বেঠাবো না। ও, তারপর তো অনেক শক্ত আছেন। আপনাদের এই গ্রামের ভেতরে লেফেন কেউ বানায় না দিদি? আর হ্যাঁ, কেউ বানায় না? সুতা নাই, বাজার মধ্যে সুতা পারে না, সবাই বানানো বন্ধ করে দিছে। বন্ধ নেই, বন্ধ। এখন খালি কেনাটাই পরন লাগে। হ্যাঁ, ধুতিও বানায় না? শাড়ি পেনে না, ধুতি বানায়। এখন শাড়ি পরেন? হুম, ও, আপনি তো আর শাড়ি পরেন না? হ্যাঁ, আমি পারবো। বুড়া মানুষের শুধু লেফেনই পরে। আচ্ছা, লেপেনি পরেন না? দিদি, কই যাবেন? এখানে হাতি আছে না? হাতি নাই তো, হাতি নাই? পূবে পার হয়েছে, পূবে নস্কি বিনাও। নকশি আছে না? দিদিরা কই যাবেন? খড়ি আনতে? ও, হাতি আছে না পাহাড়ে? ডরাবেন না? দর্শক, জঙ্গলই মঙ্গল, এটা আমার কথা নয়, গুরুজনদের কথা, যারা বিজ্ঞ ব্যক্তি ছিলেন তাদের কথা। এই জঙ্গল কখনো মানুষের মঙ্গল ডেকে আনে, আর কখনো অমঙ্গল। আর বর্তমান সমাজে 2001 সাল থেকে বাংলাদেশে 2026 সাল পর্যন্ত এই অমঙ্গলের যাত্রায় এই শেরপুর বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের যে পাহাড়ি অঞ্চলের জনগণ, তা অত্যন্ত কঠোরভাবে মোকাবেলা করছে বন্য হাতির সাথে। আমরা কখনো কন্টেন্ট তৈরি করার জন্য যদিও আসি, তারপরেও খুব ভয়ে ভয়ে তৈরি করে যাই। প্রিয় দর্শক, বন্য হাতির তাণ্ডব এতটাই এখানে বেশি, যে কোনো সময় বন্য হাতি আক্রমণ করতে পারে। মানুষের জানমাল, ঘরবাড়ি থেকে শুরু করে সকল কিছু থেকে তারা রক্ষা পায় না এই বন্য হাতির তাণ্ডব থেকে। প্রিয় দর্শক, তো স্থানীয় কুশ সম্প্রদায়ের ছেলেমেয়েরা এখানে গোসল করে এই বর্ডারের কাছে, আর এখানে আবাদ ফসলও করে থাকে। প্রিয় দর্শক, স্থানীয় লোকজন কুশ আদিবাসী সম্প্রদায়ের এই নদীর পানি বাঁধের নির্মাণ করে তারা আবাদ ফসল করে থাকে, আর এই আবাদ ফসল থেকে তাদের জীবন জীবিকা চলে। প্রিয় দর্শক, সেই লক্ষ্যে আজ এই আমাদের হালচিটি সফর করা, আর ছেলেমেয়েরা খুব আনন্দের সাথে এই খেলাধুলাগুলো করছে। প্রিয় দর্শক, তো দেখুন ছেলেমেয়েরা এই বর্ডারের কাছে যেখানে তারা বুড়ো চাষাবাদ করে, এই গ্রামের ছেলেমেয়েরা এই নদীতে গোসল করছে। খুবই আনন্দ চিত্তে সেই গোসল করছে তারা। তো এই নদীটা দেখে আমরা সীমান্তে থেকে চলে যাব তাদের গ্রামে। সেই গ্রামে আমরা ভিডিও ধারণ করে অবশ্যই খুব সুন্দর সাবলীলভাবে আপনাদের মাঝে তুলে ধরব। দর্শক, এই যে দেখুন ভাই ছবি তুলছে পাহাড়ি বনফুলের। হ্যাঁ ভাই, হ্যাঁ, খুব সুন্দর আপনি তো পাহাড়ে বনফুল। পাহাড়ে থাকেন, কিন্তু এই ফুলটার কি নাম বলতে পারবেন ভাই? না, আমি বলতে পারব। প্রিয় দর্শক, এই বসন্তের লগ্নে আমরা চলে আসছি সেই হালচিটির সীমান্তে, যে সীমান্তে
জীবন জীবিকার তাগিদে কুশ আদিবাসী সম্প্রদায়েরা তারা এখানে চাষাবাদ করে থাকে। একমাত্র তাদের জীবন জীবিকার একমাত্র মাধ্যম হচ্ছে তাদের এই জমিগুলো। এই জমিগুলো নদীর দুই পাশে রয়েছে, নদী থেকে বাঁধ নির্মাণ করে তারা আবাদ ফসল করে, আর এই আবাদ ফসল করেই তাদের জীবন সংসার চলে থাকে। প্রিয় দর্শক, গ্রাম থেকে আমরা হেঁটে হেঁটে যাচ্ছিলাম বর্ডারের কাছে, আর এই বর্ডারের কাছে এতটাই সুন্দর প্রাকৃতিক সৌন্দর্যের মনোরম প্রাকৃতিক পরিবেশগুলো রয়েছে যা দেখার মতো। অত্যাধিক সুন্দর মানের একটা পাহাড়, আর এই পাহাড়ের পাশে বয়ে যাওয়া একটি ছোট্ট নদী, আর এই নদীটার পানি দিয়ে চাষাবাদ করে কোচ সম্প্রদায়ের লোকজন। আর খুব সুন্দর একটা প্রাকৃতিক দৃশ্যাবলী এখানে। আর এই গোপন যে সুপ্ত সৌন্দর্যগুলো আছে তা আমরা বর্ণনা করতে চলে আসছি এই হালচিটির গহীন অরণ্য থেকে বর্ডারের কাছে। তো এখান থেকে শেষ করছি প্রিয় দর্শক আজকের মতো এই হালচিটি গ্রামের জীবনচিত্র এবং তাদের বসবাস করার যে যাবতীয় তথ্যাবলী। আজকে এই সীমান্তের এই হালচিটি গ্রাম থেকে আপনাদেরকে এখানে বিদায় নিচ্ছি। যারা এখন পর্যন্ত আমার চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সেই লক্ষ্যে অবশ্যই সকলেই ভালো থাকেন, সুস্থ থাকেন।